সঙ্গে উপস্থিত আছেন শতরূপ ঘোষ। শতরূপদা, বিজেপি বারবার করে এই ভোটে অন্তত নজিরবিহীন এক অভিযোগ আনছে যে তোমরা ভোট কেটে তৃণমূলের যাত্রাটাকে সুগম করছো, ভালো করছো। তো তুমি বলছো উল্টে স্টেজে দাঁড়িয়ে যে বিজেপি হলো ভোট কাটুয়া, তোমরা বিরোধী ভোট একত্রে চাইছো। আমি কাউকে ভোট কাটুয়া বলিনি। আমি বলেছি যে যারা তৃণমূলকে হারাতে চান সবাই বামপন্থীদেরকে ভোট দিন। বিজেপিও বলতে পারে যে যারা তৃণমূলকে হারাতে চান সবাই বিজেপিকে ভোট দিন। আমার এখানে আপত্তির কোনো কারণ দেখছি না, তাই এটা তার বলার অধিকার। কিন্তু এই যে আমাদেরকে ভোট কাটুয়া বলছে, ভোটগুলো কি বিজেপির বাবার? ওদের বাবা ওদের নামে লিখে দিয়ে গেছিল বিলে নাকি? সেখান থেকে আমরা চুরি করছি নাকি? ভোট কাটুয়া মানেটা কি? এটাই আমার বোঝার কৌতূহল আছে। একটা পার্টি তারা প্রার্থী চায় তৃণমূলের কাছ থেকে, আর তারা ভোট চায় সিপিএম এর কাছ থেকে। তো তোরা ভাই ভাই বেঁচে আছিস কি করতে? তোরা মরে গেলেই পারিস তাহলে তোরা। সুতরাং এইগুলো আমি দেখো, এই কথা যদি আজকে বিজেপি বলে, এই যে আমি দেখেছি সজল ঘোষের সাথে আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট ভালো সম্পর্ক, কিন্তু এই সব জায়গাতে একটা ছিচকাদুনের মতো বলে যায় যে আমি বর্ণনগরে জিততাম, তন্ময় ভট্টাচার্য এই ভোটটা না পেলে। আচ্ছা, আমি ধরো এই যে কসবায় বসে আছি, 2016 সালে তো আমি কসবায় জিততাম, আমরা কসবায় জিততাম। আমরা হারলাম এখানে 10,500 ভোটে, বিজেপি সেবার পেলো 17,500 ভোট। কোনোদিন বলতে শুনেছো যে বিজেপি ভোট কেটেছে বলে আমি হেরে গেছি? আমি জানি ভারতের রাজনীতিতে সবার ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে। কেউ যদি দেয় বিজেপিকে ভোট, আমাকে ভোট না দিয়ে তার যদি বিজেপিকে ভোট দেওয়ার জন্য বেশি যোগ্য মনে হয়, দিয়েছেন তিনি, তো আমার বলার কি আছে? তুমি কসবার 5জন প্রার্থী যারা বিজেপিকে সেবার ভোট দিয়েছিলেন, যে 5জন মানুষ, তুমি জিজ্ঞেস করো তো বিজেপি প্রার্থী সেবার কে ছিলেন, নাম মনে করে বলতে হবে। আমি ভুলে গেছি আমার বিরুদ্ধে কিংবা সেইবার কসবার বিজেপি প্রার্থী কে ছিলেন, না আমি ভুলে গেছি সেইবার। তাকে যে মানুষ ভোট দিয়েছেন তিনিও নাম ভুলে গেছেন। কিন্তু তিনি ভোট দিয়েছেন, তার মনে হয়েছে ভোট দিয়েছেন, তো তার অধিকার এটা। আমি খেলায় নেমেছি, আমাকে সবার থেকে বেশি ভোট পেতে হবে। যদি পাই জিতবো, না পেলে জিতবো না। সেখানে আবার এই ভোট কাটুয়া, ও ভোট, এগুলো এগুলো তো ছিচকাতুনে বাচ্চাদের মতো কথা। এটা বেড়ালের মতো, মানে বেড়ালের মতো কলজে নিয়ে না ভোটে লড়া যায় না। ভোটে লড়তে গেলে, জিততে গেলে বাঘের মতো কলজে লাগবে। যাদবপুর নিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরক এক দাবি করেছেন। যাদবপুরে দেওয়ালে দেশবিরোধী কথা লেখা থাকে, যাদবপুরে ছাত্রদেরকে আন্দোলন এই এই সকল কাজে ব্যবহার করা হয়। কিভাবে দেখো তুমি যাদবপুর নিয়ে এই ধরনের একটা অভিযোগ স্বয়ং দেশের প্রধানমন্ত্রী করছেন? উনি আজকে কসবা ল কলেজ নিয়ে কিছু বলেছেন, যেখানে মনোজিৎ মন্ডল ম্যাঙ্গো একজন ছাত্রীকে গণধর্ষণ করেছেন? না বল। আচ্ছা, উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওই বিশ্বজিৎ বলে তৃণমূলের ছাত্রনেতাকে নিয়ে কিছু বলেছে, যে ক্যাম্পাসের মধ্যে নিজের সংগঠনের একটি মেয়ে শ্লীলতাহানি করার পরে খালি গায়ে ইউনিয়ন রুমে মাল খেয়ে নাচার পরে আবার স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার পেয়েছিল। সেই বিশ্বজিৎকে নিয়ে রবীন্দ্রভারতীর প্রধানমন্ত্রী কিছু বলেছেন আজকে? বলেননি তো? মানে তৃণমূলের ধর্ষক প্রধানমন্ত্রীর কাছে অসুবিধার কেউ কিছু নয়। তৃণমূলের একজন মোলেস্টার প্রধানমন্ত্রীর কাছে সমালোচনার যোগ্য নয়। যাদবপুরের ছাত্রছাত্রীরা যে বিশ্ববিদ্যালয় থেকে এই প্রধানমন্ত্রীর আমলে ইউজিসি বারবার করে গ্রেড এ প্লাস দিচ্ছে, যাদবপুরটা ওনার দূষকের বিষ। এর থেকে বোঝা যায় যে বিজেপির হাতে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি কতটা বিপন্ন। এরা মহারাষ্ট্রতে জিতে এরা পুনা এফটিআইআই কে শেষ করেছে। গজেন্দ্র চৌহানের মতো একটা 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 মানে বি গ্রেড সিনেমার একটা লোককে নিয়ে গিয়ে, জীবনে একটা যুধিষ্ঠির হয়েছিল মহাভারত, তারপর থেকে মানে ওই সেমি পর্নোগ্রাফি সিনেমা করতো, তাকে পুনা এফটিআই এর সেই চেয়ারে বসিয়েছিল যেখানে যে চেয়ারে একসময় ঋতিক ঘটক বসতেন। পুনা এফটিআইটাকে শেষ করেছে। জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, জামিয়া থেকে শুরু করে, আজ আলিগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে শুরু করে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সব কিছুকে ধ্বংস করে আজকে এখন চোখ যাদবপুর প্রেসিডেন্সির দিকে। সুতরাং এরা যদি জেতে, তাহলে এলাকায় এলাকায় গোশালা খুলবে। এরা যদি জেতে, বর্ডারে ডিটেনশন ক্যাম্প খুলবে। আর এরা জিতলে যাদবপুর প্রেসিডেন্সির সব দরজা বন্ধ হবে। এবার শিক্ষিত বাঙালি সমাজ, এবং শিক্ষিত না হলেও পরের প্রজন্ম আমার শিক্ষিত হোক, এইটা চাওয়া, এই স্বপ্ন দেখা বাঙালি সমাজ এবার ঠিক করুন যে এই দুর্বৃত্তদেরকে বাংলায় এন্ট্রি দিলে বাংলার চেহারা কি হবে। প্রথম পর্বের ভোট হয়ে গেছে অলরেডি, ভোটের পর তুমি তুমি আমাকে একটা কথা বলো, আমি জানি না আমার বলা ঠিক হচ্ছে কিনা, বাট আমি কোনো মিথ্যা কথা বলছি না, তার সবচেয়ে বড় সাক্ষী তুমি। আমি জানি না তুমি এটা রাখবে না, এডিট করে দেবে। সেটা হচ্ছে যে এই যে এখন এই যে বিজেপিকে নিয়ে কথা হচ্ছে যে নিরামিষ, ওরা আসলে আমিষ খাওয়ার ওপর রেস্ট্রিকশন লাগাবে, এবং তারপরে হচ্ছে তোমার সেই রেস্ট্রিকশন লাগাবে তার পাল্টা বিজেপি থেকে প্রচার করছে, কেউ হাতে আর এত বড় রুই মাছ নিয়ে প্রচার করছে, কেউ আবার দাঁড়িয়ে আজকে ওই কাঁটা বেছে মাছ খাচ্ছে অনুরাগ ঠাকুর, সে যে বোঝানোর জন্য শ্রমিক ভট্টাচার্য বলছেন যে না বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, তা হতেই পারে না, এসব অমূলক কথা। আচ্ছা বলো তো শিবম, আমি তো যখন আমার শুটের জন্য বোম্বে গেছিলাম, তুমি তো আমার সঙ্গে গেছিলে, বোম্বেতে কি দেখেছিলে তুমি গিয়ে? অবশ্যই জুহু বিচে মাছ অ্যালাউ নয়, মানে নন ভেজ অ্যালাউ নয়। তুমি দেখেছিলে, এবং আমাদের সঙ্গে সেই সময় এমন একজন ছিলেন যিনি তিনি সেই সময় বিজেপি ছিলেন না, তাকে সেই সময় আমিও খুব পছন্দ করতাম। আজকে তার অন্য চেহারা দেখছি, বিজেপি হয়েছেন আজকে। আমি নাম করেই বলছি, দীপাঞ্জন চক্রবর্তী, তিনি এটা সাক্ষী
তখন তো উনি বিভিন্ন প্রশ্নে মোদিরও সমালোচনা করতেন সেই সময়। এটা আমার যদি খুব ভুল না হয় 2023-এর নভেম্বর নাগাদ আমরা বোম্বেতে গেছিলাম আমার ছবি শুটিং করার জন্য। তুমি গেছিলে, দীপাঞ্জন চক্রবর্তী ওখানেই থাকেন, সুতরাং ওখানে ওনার সঙ্গে দেখা হয়েছিল আমাদের পরিচিত। এবং জুহু বিচে আমাদের সঙ্গে গেছিলেন। গোটা জুহু বিচে 350টার ওপর দোকান। প্রত্যেকজন দোকানদার বলেনি, যেখানে মানে প্রত্যেকজন বলতে 350 জনই নয়, কিন্তু ঘুরে ঘুরে যখন আমরা জিজ্ঞেস করছিলাম, হন্যে হয়ে খুঁজছি যে একটুখানি যদি কোথাও একটুখানি ডিম পাওয়া যায়, মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায়, সব জায়গায় দেখছি খালি ওই বড়া পাওয়ার, ভেলপুরি আর পাপড়ি চাট, তার বাইরে কিছু পাওয়া যাচ্ছে না। আর কুলফি ফলুদা পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা দোকানদার কম কম করে না হোক, শিবম, তুমি, আমি এবং তখন দীপাঞ্জন চক্রবর্তীও সঙ্গে ছিলেন, আরেকজন পঞ্চানন তখন ছিল, বড় কম করে 50টা দোকানে আমরা জিজ্ঞেস করিনি, এবং প্রত্যেকে এক কথা বলেনি যে এখানে জুহু বিচে ননভেজ পাওয়া যেত। যেদিন থেকে বিজেপির গভর্নমেন্ট হয়েছে ওরা জোর করে বন্ধ করে দিয়েছে, বম্বে মিউনিসিপাল কর্পোরেশন থেকে এবং মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাঙালিরা যেরকম মাছ খাওয়ার জন্য বিখ্যাত, মালায়ালিরা যেরকম মাছ খাওয়ার জন্য বিখ্যাত, মারাঠিরাও তো মাছ খাওয়ার জন্য বিখ্যাত। সেই মহারাষ্ট্রে এখন আজকে বাংলায় বিজেপি যে কথাগুলো বলছে যে না না বাঙালি তো মাছ খাবে, আমরা জিতলে মাছ খাবে না কেন, এক কথা তো মহারাষ্ট্র ভোটের আগে বলেছিল, মহারাষ্ট্রে সেটা বন্ধ করেনি। বলো, তুমি তো এর সাক্ষী। এই যে কথাটা বলা হচ্ছে আমরা মিথ্যে কথা বলছি? বলো, তুমি বলো মিথ্যে কথা সত্যি বলছি। তো, আমি তো তোমায় বললাম যে ননভেজ ওখানে দেখা যায়নি, পরিষ্কার বলা হয়েছিল ননভেজ বিক্রি অ্যালাউ নয়। এবং তখন এই দীপাঞ্জন চক্রবর্তী, যে কিনা বোম্বের লোক, দোকানদাররা যখন যে কথাটা বলছিল, দীপাঞ্জন চক্রবর্তী তার সঙ্গে তালে তাল মিলিয়ে সুরে মিলিয়ে বলেনি যে হ্যাঁ, এরা বিজেপি আসার পরেই সর্বনাশটা হয়ে গেছে, এখানে ননভেজ পাওয়া যাচ্ছে না। আজকে আর 5টা প্রশ্নে উনি ওনার রাজনৈতিক মতামত পাল্টে থাকতে পারেন, আমার তাতে কোনো বক্তব্য নেই। যে মানুষ তার সিদ্ধান্ত নিতেই পারেন। যতক্ষণ পর্যন্ত না কেউ ভোটে জিতে নিজের চেয়ারটাকে ধরে রেখে দলবদল না করছে, ততক্ষণ পর্যন্ত মানুষের দল পরিবর্তন করার অধিকার রয়েছে। আমি তার জন্য ওনাকে দোষ দিচ্ছি না। গত ভোটে যিনি তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, তার কাছে তো গিয়ে বলছি যে আপনি এবার মত পরিবর্তন করে আমাদেরকে ভোট দিন। তো সিপিএম এর হয়েই কারোর যদি মত পরিবর্তন করার অধিকার থেকে থাকে, তাহলে বিজেপির হয়েও কারোর মত পরিবর্তন করার অধিকার রয়েছে। আমার সেই নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু এটা সত্যি কি মিথ্যে, এটা তো সত্যি, তুমি তো জানো এটা। সুতরাং এই যে বিজেপির বিরুদ্ধে আমরা যে বলি, এটা খালি একটা রাজনৈতিক লড়াই না, এটা কালচারাল লড়াই। এটা আমাদের এই কথাটা কি মিথ্যে? আজকে বাংলা যে লিবারাল সোসাইটিতে আছে, আজ এটা কি মিথ্যে যে চিত্তরঞ্জন পার্কে কদিন আগে এই ঘটনা ঘটেনি যে বিজেপির ওখানকার স্থানীয় নেতা গিয়ে সে সিআর পার্কের মাছের দোকানিদের হুমকি দিচ্ছে যে পাশে কালী মন্দির আছে, এখানে মাছ বিক্রি করা যাবে না। ওরা জানে যে আমাদের কালীঘাটের মন্দিরে পাটাবলি দিয়ে কালী পুজো করা হয়। কৌশিকী অমাবস্যার পুজোয় কিরিটেশ্বরীর মন্দিরে গোটা মাছ হচ্ছে দেবীকে উৎসর্গ করে, কিরিটেশ্বরী মাতাকে গোটা মাছ উৎসর্গ করে কিরিটেশ্বরী পুজো হয়, নাহলে সে পুজো হয় না। ওরা জানে এখানে ইলিশ মাছ, এপার বাংলার লোক যারা, তারা সাধারণভাবে নিরামিষ ভোগ করেন, আর ওপার বাংলার যে মানুষ যারা, তারা ইলিশ মাছ ভোগে দেন কারণ লক্ষ্মী পুজোয়। এটা ওরা জানে। সুতরাং আমাদের এই যে লড়াইটা ওদের বিরুদ্ধে, এটা যে শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটা একটা কালচারাল লড়াই। পশ্চিমবাংলার যে আমাদের যারা লিবারাল ডেমোক্রেসির যে আমাদের সোসাইটি, এখানে অত ধর্ম মানুষ এখানে পালন করে, কিন্তু ওই গোঁড়ামিটা নেই। এবং সেটা আমি সিপিএম এর জন্য বা বামফ্রন্টের জন্য বলছি না। রবীন্দ্রনাথ থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, রাজা রামমোহন রায়দের সময় থেকে শুরু করে এখানে ব্রহ্ম সমাজের আন্দোলন হয়েছে। বাংলার একটা পুরনো লিবারাল একটা সোসাইটি রয়েছে। এখানে মেয়েদের অন্যান্য হরিয়ানা আর কি উত্তরপ্রদেশের কি রাজস্থানের একটা মেয়ের থেকে বাংলায় বড় হওয়া একটা মেয়ে ছোটবেলা থেকে অনেক বেশি একটা খোলামেলা পরিবেশে অনেক স্বাধীনচেতাভাবে মানুষ হয়। এটা কিন্তু এটা মিথ্যে নয়। এটা আমরা চাই যে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশে একটা মেয়ের জীবন বাংলার মেয়েদের মতো হোক, কি তার থেকেও ভালো হোক। উল্টোটা তো আমরা চাই না যে বাংলার একটা মেয়েকে হরিয়ানার মেয়ের মতোই নাক পর্যন্ত ঘোমটা টেনে রাখতে সে বাধ্য হোক। সুতরাং আমি বলছি যে এই যে লিবারাল সোসাইটি বাংলায় ছিল, বিজেপির সাথে লড়াই যে আমাদের খালি একটা এই আমাদের এই লিবারাল সোসাইটিকে ডিফেন্ড করার লড়াই, এটা কি মিথ্যে?